ভারতবর্ষের স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট। আর এই আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের এই ভারতবর্ষের বিপ্লবীদের দান কিন্তু সত্যি অনস্বীকার্য। আর সেই বিপ্লবীরা কতটা কষ্ট করে আমাদের এই 15ই আগস্টকে স্বাধীনতা দিবস করেছে সেটি দেখার জন্য কিন্তু আপনাদেরকেও এই জেল মিউজিয়ামটা ভিজিট করতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজ কিন্তু আমি পৌঁছে গেছি আলিপুর জেল মিউজিয়াম। আর এখানে আসার জন্য তোমাদেরকে প্রথমেই আসতে হবে হাজরা থেকে 5 মিনিটের ডিস্টেন্সে, মানে 5 মিনিটের হাঁটা পথে তোমরা এখানে পৌঁছাতে পারো। এই জায়গাটার নাম হলো গোপালনগর। তো চলো ভেতরে ঢোকা যাক। এই যে এদিকে এন্ট্রির বাইরে কিন্তু আমরা অনেক রকম বোর্ড দেখতে পাচ্ছি। চলুন বোর্ডগুলো দেখিয়ে দিই। এটা হলো জেল মিউজিয়ামের একটা ম্যাপ। আমি এখানকার টিকিট নিয়ে নিয়েছি, পার পার্সন 30 টাকা করে। এই যে টিকিট কাউন্টার। ভারতবর্ষের অনেক স্বাধীনতা সংগ্রামের সাথে কিন্তু এই আলিপুর জেল অনেকভাবে যুক্ত। তো এখানে একটা রুট ম্যাপ করা আছে। এখানে পরপর রয়েছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, জ্যোতির্মোহন সেনগুপ্ত কক্ষ। তো এগুলোর প্রত্যেকটাতে আমরা যাব, ভিজিট করব আর আপনাদেরকেও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাঁসির মঞ্চ। এই যে কক্ষটি রয়েছে, ঘরটি, এর ভেতরে কিন্তু আমাদের ভারতবর্ষের অনেক বিপ্লবী শহীদ হয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ পিছনে, এটা হলো ফাঁসির মঞ্চ। দুটো ফাঁসির দড়ি লাগানো আছে এখানে। আর নিচে যে লোহার এটা দেখতে পাচ্ছ, ফাঁসি যখন মানুষের হতো ওই নিচের পাটাতনটা সরে যেত। ফাঁসিতে 30 মিনিট মতো মানুষটাকে ঝুলিয়ে রাখার পর এই যে সামনে এই সুড়ঙ্গ মতো করা আছে, এখান থেকে মানে মানুষের বডিটাকে নিয়ে আসা হতো। এরকমভাবেই এইখানে ফাঁসি হতো। আমি এখন দাঁড়িয়ে আছি যেই জায়গাটাতে, আমার বাঁদিকে রয়েছে এখানকার ফাঁসির মঞ্চ, আর আমার ডান দিকে রয়েছে কিছু কক্ষ যেখানে আলিপুর জেলের কয়েদিরা থাকতো। আর যখন এখানে ফাঁসি হতো তারা কিন্তু ডিরেক্ট দেখতে পেত এখান থেকে। সত্যি মর্মান্তিক ছিল। এখনো ভাবলে আমার গায়ে কাটা দিচ্ছে যে তারাও দেখতে পেত তাদের ভবিষ্যতে এরকমভাবে ফাঁসি হবে। চলুন এবার আপনাদেরকে দেখাবো এমন একটি কক্ষ যেটার নাম অটোপসি রুম, মানে শবদেহ পরীক্ষা কেন্দ্র। ফাঁসির পরে মৃতদেহকে এই ঘরে নিয়ে আসা হতো আর তার টেস্ট করা হতো সে মারা গেছে কিনা। এখানে দুটো বেড রয়েছে, এখানেই কিন্তু শুয়ে মৃতদেহকে পরীক্ষা করা হতো যে সে পুরোপুরি মারা গেছে কিনা, তারপর বডি বার করা হতো এখান থেকে। আমি এখন রয়েছি এখানকার নির্জন কক্ষে। ফাঁসি দেওয়ার আগে কয়েদিদেরকে এই কক্ষেই রাখা হতো কিছুক্ষণের জন্য, তারপর নিয়ে যাওয়া হতো ফাঁসির মঞ্চে।
এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটি হলো দীনেশ গুপ্তার কক্ষ। তিনিও কিন্তু শহীদ হয়েছিলেন এই আলিপুর জেলেই। এখানে তার একটি মূর্তি করা রয়েছে আর এখানে সবকিছু ডিটেলস লেখা রয়েছে। তো দেখো এখানকার লক করার সিস্টেম, দরজায় কিন্তু কোনো লক ছিল না। এই কক্ষের মধ্যে কোনো খাটও নেই, মাটিতেই শুতে হতো। এখানে লেখা আছে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রয় এই কারাকক্ষে 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ। এখানে কিন্তু ওনার একটা মূর্তিও তৈরি করা রয়েছে, চলো দেখিয়ে দিই। আমি এখন যে সেলের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটি হলো নেতাজি সেল বা নেতাজি কক্ষ। দেখুন এখানে লেখা রয়েছে 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। নেতাজি সেলের পাশে কিন্তু এরকম একটা স্ক্যানার দেওয়া আছে, যেটি স্ক্যান করে আপনারা এখানকার অডিও গাইড পেতে পারেন। ওনার সাথে কি হয়েছিল, মানে কেন কিসের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে এই কারাকক্ষে রাখা হয়েছিল, সেই সমস্ত ডিটেলস আপনারা এই স্ক্যান করে পেয়ে যাবেন। কারাকক্ষের সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো জওহরলাল নেহেরু কারাকক্ষ। তো এখানে লেখা রয়েছে জওহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। তো এই 80 দিন উনি এখানে ছিলেন আইন অমান্য আন্দোলনে যোগদান করার জন্য। পণ্ডিত শ্রী জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা নেহেরু 2 সপ্তাহ ছাড়া তিনি সুযোগ পেতেন জওহরলাল নেহেরুর সাথে দেখা করার। ঠিক 20 মিনিটের জন্যই তারা একে অপরের সাথে কথা বলতে পারতেন এই গাছতলায় বসে। আমি এখন যে বিল্ডিংটার মধ্যে যাচ্ছি সেটি হলো দ্বীপান্তরের বন্দি জীবন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেলুলার জেলে যেরকমভাবে বন্দিরা থাকতো সেটি এখানে বাস্তবায়িত রূপ, মানে স্ট্যাচুর মাধ্যমে বোঝানো রয়েছে। চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখ। श्यामला मातरम वंदे मातरम शुभ्र ज्योत्स्ना पुलकितयामिनी
জেলে যারা কয়েদি থাকতো তারাই কিন্তু এখানকার তাঁত কল চালাতো, মানে তাঁত বুনতো, আর সেই তাঁতের শাড়ি ব্রিটিশরা কলকাতার বাজারে বিক্রি করতো। এখানে জেলের কয়েদিরা তাঁত বুনতো আর সেই শাড়ি, তাঁতের শাড়ি বিক্রি হতো বাজারে। এখানে শুধু শাস্তি দেওয়া হতো না, তার সাথে সাথে কিন্তু কয়েদিদের কাজও করানো হতো। এই যে ঘরটি, এই ঘরটি ছিল তাদের, মানে এই ঘরের বাইরে কিন্তু তারা বেরোতে পারতো না, এই ঘরের মধ্যেই থাকতে হতো, এখানেই তাঁত বুনতে হতো। এদিকে রান্না করার ব্যবস্থা ছিল, এখানেই তারা খাবার খেত। এদিকে ছিল টয়লেট, আর ওখানে জলের ব্যবস্থা ছিল, এখান থেকে জল দিয়ে রান্না হতো, টয়লেটের জন্য ইউজ হতো। আর এই ঘরের বাইরে কিন্তু কোনো কয়েদি বেরোতে পারতো না। আলিপুর জেল মিউজিয়ামে কিন্তু আপনারা সত্যি দেখতে পাবেন কিভাবে আমাদের ভারতবর্ষের বিপ্লবীরা মানে কতটা অসাধ্য সাধন করে, কত কষ্ট করে আমাদের দেশকে স্বাধীন করেছে। 15ই আগস্টে কিন্তু আমরা অনেক আনন্দ করি, পিকনিক করি, কিন্তু সত্যি এই বিপ্লবীদের জন্য আমাদেরকে 15ই আগস্টে অবশ্যই নীরবতা পালন করা দরকার। তারা যদি না থাকতো এই দিনটা কিন্তু আমাদের কাছে আসতো না। এই আলিপুর জেল মিউজিয়াম কিন্তু খোলে দুপুর 12টায় আর খোলা থাকে বিকেল 5:30টা পর্যন্ত। এবার শুরু হবে 6টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড। আপনারা যদি এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান, আপনাদের মাথা পিছু 100 রুপিস করে পড়বে। 100 টাকার টিকিট কেটে আপনারা এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম আলিপুর জেল মিউজিয়ামের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি। তো আপনারাও যদি ফিল করতে চান আমাদের ভারতবর্ষের বিপ্লবীরা আমাদের জন্য কতটা জীবন দান করেছেন, কত কষ্ট করে আমাদের কাছে স্বাধীনতার সুখ এনে দিয়েছেন, সেটি দেখার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এই জেল মিউজিয়াম ভিজিট করতে হবে। পুরো আলিপুর জেল মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে। তো ঘুরে দেখুন, কথা দিচ্ছি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো চলুন, আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকের মতো এখানেই টাটা।